আসলে আমরা আয়নীকরণ শক্তিতে চলে আসি। খুবই মজার একটা জিনিস, একটা ইলেকট্রন কমায় ফেলতে তোমার একটা শক্তি লাগবে, রাইট? ওই শক্তিটাকে আমি বলতেছি, ওই এনার্জিটাকে আমি বলতেছি আয়নীকরণ শক্তি। নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের বেশি হলেও দ্বিতীয় আয়নীকরণ শক্তি অক্সিজেনের বেশি। কেন? কারণ এই যে সিম্পল, জাস্ট এই ইলেকট্রন বিন্যাস, আর কিচ্ছু না। আসলে আমরা আয়নীকরণ শক্তিতে চলে আসি। খুবই মজার একটা জিনিস, খুবই মজার একটা জিনিস যে একটু খেয়াল করি, গ্যাসীয় অবস্থায়, কিসে অবস্থায়? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ, কি বলছি? 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, তার মানে কি 1 মোল গ্যাসীয় পরমাণু, অর্থাৎ তোমার গ্যাসিয়াস অ্যাটম থেকে তুমি 1 মোল ইলেকট্রন নিয়ে নিচ্ছ। মোল মানে কি? কেউ যদি মোল না বুঝে থাকো 6 নাম্বার চ্যাপ্টার পড়লে বুঝে যাবে, আর যদি না বুঝে থাকো আপাতত খালি বুঝো যে তুমি ইলেকট্রন একটা কমায় ফেলতে চাচ্ছ। একটা ইলেকট্রন কমায় ফেলতে তোমার একটা শক্তি লাগবে, রাইট? ওই শক্তিটাকে আমি বলতেছি, ওই এনার্জিটাকে আমি বলতেছি আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। ধরো এই যে সোডিয়ামকে যে তুমি সোডিয়াম প্লাস বানাবা, এটার জন্য যে শক্তিটা লাগতেছে এটাকে আমি বলতেছি আয়োনাইজেশন এনার্জি। এখন আয়নীকরণ শক্তির সাথে পারমাণবিক ব্যাসার্ধ, এটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কেন? এটা আমরা পরে দেখতেছি যে পারমাণবিক আকার বাড়লে আয়নীকরণ শক্তি কেন কমে, উল্টা সম্পর্কটা কেন, এটা আমরা পরে দেখতেছি। আর এই যে ভ্যালুটা দেখতেছো না, এটা কি জানো? 1 মোল সোডিয়ামকে 1 মোল সোডিয়াম প্লাস আয়নে পরিণত করতে 495.8 কিলোজুল তাপ লাগে। এইবার আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্ক, এইটা কি? আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক সম্পর্কটা আমার কেমন হওয়া উচিত? দেখো, গ্রুপে আমি যদি উপর থেকে নিচে যাই, আমার গ্রুপ মানে কি? আমার গ্রুপ মানেই হলো উপর থেকে নিচে। এখন আমি যদি গ্রুপে উপর থেকে নিচে যাই, তাইলে তুমি চিন্তা করো, যত তুমি নিচের দিকে যাচ্ছ তত তোমার আয়নীকরণ শক্তি কি, তত তোমার কেন্দ্র থেকে, তোমার সেন্টার থেকে প্রোটনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, সেন্টার থেকে লাস্ট শেলের ডিসটেন্স বৃদ্ধি পাচ্ছে। যত নিচের দিকে যাচ্ছ সেন্টার থেকে লাস্ট শেলের ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে। এই যে লাস্ট শেলের ডিসটেন্স বেড়ে যাচ্ছে, ইলেকট্রন ইজিলি বের হয়ে যাবে না, কারণ আকর্ষণ কমে যাচ্ছে। কেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছ, আকর্ষণ কমে যাচ্ছে, ইজিলি তুমি প্রোটন বের করে ফেলতে পারবা, সরি ইজিলি তুমি ইলেকট্রন বের করে ফেলতে পারবা। এই যে ইজিলি বের করে ফেলতে পারছো, তার মানে কি শক্তি কম লাগতেছে। যত নিচের দিকে যাচ্ছ শক্তি তত কম লাগতেছে। তাই উপর থেকে নিচে গেলে হলো হ্রাস, শক্তি হ্রাস পাচ্ছে। এইবার পর্যায় ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ ধরো বাম থেকে ডানে, পর্যায় ভিত্তিক সম্পর্ক। পর্যায় ভিত্তিক সম্পর্ক তোমার কি বলে? যে বাম থেকে ডানে যদি তুমি যাও, একটু চিন্তা করো, যত তুমি বাম থেকে ডানে যাচ্ছ তত তোমার একই পর্যায়ের মধ্যে আসো, তোমার আবার ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যত বাম থেকে ডানে যাচ্ছ তোমার ইলেকট্রন নাম্বার বাড়তেছে। ইলেকট্রন নাম্বার বাড়লে কি হবে? আকর্ষণ বাড়তেছে, কাছাকাছি চলে আসতেছে। যত অ্যাট্রাকশন বাড়বে ইলেকট্রন বের করে আনতে তত কষ্ট হবে, যত কাছে যাবে ইলেকট্রন বের করে আনতে তত বেশি কষ্ট হবে। তার মানে কি শক্তি বেশি লাগবে। সো এই কারণে এটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার আমরা এখানে কিছু এক্সেপশন দেখব, যেখানে আসলে কি হইলো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, যে আয়নাইজেশন এনার্জির কিছু এক্সেপশন আমাদের একটু বোঝা লাগবে, যে এক্সেপশন গুলো আসলে কি হচ্ছে। আচ্ছা, ফার্স্ট একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, যে নরমালি নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশনটা কি? 1s2 2s2 2p3। অক্সিজেনের কি? 1s2 2s2 2p4। এখন একটা মজার জিনিস একটু খেয়াল করো, লজিক্যালি কিন্তু আমাদের এই নাইট্রোজেন আর ধরো তোমার অক্সিজেন, এই দুইটার কথা যদি বলি, আমরা মাত্র লিখছি বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা। তাইলে আমার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি কিন্তু বেশি হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু হয় না। কেন হয় না ভাইয়া? বিকজ 2p3 মোর স্টেবল, বেশি স্থায়ী। কারণ কি? ওই যে পি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে বেশি স্থায়ী হয় না,
এই কারণে এমনিতে হওয়ার কথা কি যে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জিটা অক্সিজেনের থেকে কম হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু হয় না। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে হয় যে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জিটা অক্সিজেনের থেকে বেশি। সো আমরা এই স্লাইডটায় মূলত এই এক্সেপশনস গুলা দেখব, এই এক্সেপশনস গুলা দেখব, পরে আমি আরেকটা দেখাবো। আচ্ছা, সো এটা আমাদের ফার্স্ট এক্সেপশন। এবার আসো আমরা সেকেন্ড এক্সেপশনে যাই। এইবার খেয়াল করো, ধরো ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, আর ধরো নিলাম আমি অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। লজিক্যালি বললে আমার কিন্তু ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের কি হওয়া উচিত, লজিক্যালি বললে পর্যায়ের বাম থেকে ডানে গেলে এটা বেশি হওয়া উচিত, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি হওয়া উচিত, কিন্তু এটা কিন্তু হবে না। কেন হবে না, কারণ এই যে 3s2 ও কি মোর স্টেবল, যেহেতু ও মোর স্টেবল তাইলে এটা আমার কি হবে, তাইলে এটা আমার হবে হলো ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জি অ্যালুমিনিয়ামের থেকে বেশি। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের 3 নাম্বার কেসে। এবার আমাদের 3 নাম্বার কেসে যদি আমরা চলে আসি, এবার তুমি একটু চিন্তা করো ফসফরাস আর সালফার। ফসফরাসের কথা যদি আমি একটু বলি, আমি ধরো নিয়ন পর্যন্ত লিখলাম না, হ্যাঁ, নিয়নের ইলেকট্রন বিন্যাস পর্যন্ত লিখলাম না, 3s2 3p3 সালফার। আশা করি এতক্ষণে বুঝে ফেলছো যে কি ঝামেলাটা হচ্ছে এখানে। দেখো আবার 3p3 হইছে, 3p3 হওয়ার কারণে এটা স্টেবল বেশি, যদিও আমার ফসফরাস থেকে সালফারের বেশি হওয়ার কথা, কিন্তু আদতে হয়ে যাচ্ছে ফসফরাসেরই বেশি। ঠিক আছে, সালফারের বেশি হওয়ার কথা ছিল, হয়ে যাচ্ছে ফসফরাসেরই বেশি। এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে পর্যায় সারণীতে, যে কয়টা লাগে আমি ওই কয়টা খালি তোমাকে একটু দেখাই দিচ্ছি। আরেকটা তুমি পেয়ার চিন্তা করতে পারো, বেরিলিয়াম 1s2 2s2 আর হলো বোরন 1s2 2s2 2p1। সো এখানেও আমার বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের হওয়ার কথা ছিল কম, বোরনের বেশি, কিন্তু আদতে হয়ে যায় হলো বেরিলিয়ামের বেশি, জাস্ট বিকজ এই ইলেকট্রন কনফিগারেশনের কারণে। এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি। এইবার একটা মজার জিনিস দেখো, আমরা তো নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে অনেক কথা বললাম, আমরা নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে অনেক কথা বললাম। এখন নাইট্রোজেনের, তাইলে তুমি চিন্তা করো, নাইট্রোজেনের এবার ধরো একটা ইলেকট্রন কমে গেছে, নাইট্রোজেনের আমরা একটা ইলেকট্রন বের করে ফেলছি, এবার দেখো তো অক্সিজেনেরও একটা বের করে ফেলছি, ইলেকট্রন কনফিগারেশনটা কি হবে, একটা ইলেকট্রন কমে যাবে। সো 1s2 2s2 2p2, 1s2 2s2 2p3। দেখো দুনিয়াতে বলা হয় না কার্মা ব্যাক করে, এই যে দেখো কার্মা, ও যখন ওর সাথে এই কাহিনী হইল তখনও কি দেখলো যে একবার আয়নাইজেশন এনার্জি হওয়ার পরে দ্বিতীয়বারে কিন্তু অক্সিজেন প্লাসের আবার বেড়ে যায়, তখন কিন্তু নাইট্রোজেনের সেই ভাড়াটা থাকে না। তাইলে এখানে কি লেখা যায়, নাইট্রোজেন এন্ড অক্সিজেন প্রথম, এটা কিন্তু মজা না, ঠিক আছে, এটা কিন্তু সিরিয়াস টপিক। প্রথম আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনের বেশি, রাইট, প্রথম আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনের বেশি। প্রথম আয়নাইজেশন এনার্জি মানে কি, 1 মোল ইলেকট্রন সরাইছি, এখন 1 মোল ইলেকট্রন সরানোর পর আবার যদি সরাইতে চাই সেটা হলো দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি, দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি। এই দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি আবার কার বেশি, অক্সিজেনের বেশি। সো কি করবা যে তোমার এখানে প্রথম, তাহলে এই কোশ্চেনটা সবসময় মাথায় রাখতে পারো, কোশ্চেনটা লিখে রাখতে পারো যে নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের বেশি হলেও দ্বিতীয় আয়নীকরণ শক্তি অক্সিজেনের বেশি। কেন, কারণ এই যে সিম্পল, জাস্ট এই ইলেকট্রন বিন্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি।